তারেক রহমান বলতে পারবেন তার বিরুদ্ধে এক 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 কোটি টাকার মামলা কেউ দেখাইতে পারবে? উনার ব্যাংক ব্যালেন্স আছে, কিংবা কোনো জায়গায় ফ্ল্যাট আছে, প্লট আছে, লন্ডনে বাড়ি আছে, দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু বিএনপির চোর বাটপার গুলোর কিন্তু বাড়ি আছে লন্ডনে। বিএনপির চোর বাটপার মন্ত্রী ছিল, তাদের কিন্তু হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ফকিরের বাচ্চা ছিল, সে কিন্তু হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এদেরকে আগে দল থেকে সাফ করতে হবে। প্রিন্সিপাল সালেম ভুঁইয়া, এই ব্যাপারে আপনি ভয়েস তোলেন। থ্রেট দিচ্ছে, তোরা যদি আমাকে অন্য লোকের সাথে কথা বলস, দেখিস আমি কিন্তু ক্ষমতায় আসতেছি, ক্ষমতায় আসলে খবর আছে। পুলিশকে থ্রেট দিচ্ছে, প্রশাসনকে থ্রেট দিচ্ছে। এই যে করছে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগের চেয়েও কঠিন ভাবে হয়ে যাচ্ছে। আমি আজকেও এক নির্বাচন কমিশনারের সাথে কথা বললাম। উনি বললেন যে স্যার, এখন পর্যন্ত আমাদেরকে ডাকাই হয় নাই, আমাদের ওপিনিয়নই না হয় নাই। আমাদেরও তো কিছু ওপিনিয়ন আছে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে। আমি বিএনপিতে জয়েন করেছিলাম এমন এক দুঃসময়ে, যখন পলিটিক্যাল লিডাররা পলায়ন পর অনেকে টাকা দিয়ে জেলখানায় ঢুকতো আন্দোলনের সময়, আবার টাকা দিয়ে বের হতো। এক কঠিন সময়ে 25 জন অফিসার আমরা বিএনপিতে যোগদান করেছিলাম বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য। সেটা খুব সহজ কাজ ছিল না। সাগর ভাই, ইজ দ্য পিপল হলো একটা টার্নিং পয়েন্ট। এমন এক সময়ে আপনি চ্যানেল শুরু করলেন, যে সময়ে এদেশে কথা বলার মতো লোক ছিল না, ভয় পেত। আপনার চ্যানেলে ডেকেও আনতে পারতেন না। আপনার হয়তো মনে আছে, আপনি নাম চাইতেন আমার কাছে, ভাই একটু নাম পাঠান। আমি নাম পাঠাতাম, আমি তাদেরকে রিকোয়েস্ট করতাম। সবাই ভয়ে ভীত হয়ে বলতো যে কখন ধরে নিয়ে যায় ভাই এখানে, আমরা নিজের কোন আতঙ্কে মধ্যে পড়তে চাই না। সে সময় আপনার চ্যানেল একটা বিশাল ভূমিকা পালন করেছে। আমি জানি না প্রিন্সিপাল সেলিম ভুঁইয়াকে তখন আমি দেখেছি কিনা, আমার ঠিক মনে পড়ছে না ভাইকে। হয়তো আচ্ছা, তিনি, তিনিও কথা বলতেন, তিনি রেগুলারলি কথা বলতেন। হুম। হয়তো ইন্টারাকশন হয় নাই। হুম। আমরা আমরা তীব্র আন্দোলন শুরু করেছি সেই বহু আগে থেকে। সেটা হলো আমরা জানতাম যে ফেসিস্ট হাসিনাকে ইন্ডিয়া ক্ষমতায় বসিয়েছে এই দেশটাকে চিরতরে ইন্ডিয়ার করতলগত করার জন্য। এবং সেই উদ্দেশ্য লক্ষ্য থেকে ইন্ডিয়া এক চুলও নড়েনি, এক চুলও নড়েনি। এটা আমাদের বুঝতে হবে যে ইন্ডিয়ার সর্বশক্তি নিয়োগ করেছে বাংলাদেশের বিরুদ্ধে এখন। কেন তাদের একটাই ভয়, যদি বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় দেশের জনগণের পক্ষে, দেশের জনগণের আপামর জনসাধারণের ম্যান্ডেট নিয়ে, তাহলে তারা খুব ভয় পায় যে তাদের সেভেন সিস্টার আবার যদি অস্থিতিশীল হয়ে যায়, যেমন অলরেডি মণিপুরে শুরু হয়েছে আপনারা জানেন। এবং তারা খুবই ভীত সন্ত্রস্ত তাদের সেভেন সিস্টার নিয়ে। এখন সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ইন্ডিয়া তাদের প্ল্যান এ হয়তো ফেল করেছে হাসিনার মাধ্যমে, এবং ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের চোর বাটপার সবাইকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেটা আমরা সবাই জানি। এখন প্ল্যান বিটা কি সেটা বোঝাই দেশের জন্য, মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা কিন্তু ছেড়ে দেয়নি আমাদের দেশ থেকে। তাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় তাদের ব্যয় হচ্ছে কিভাবে, কোনভাবে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র করা যায়। এক এক ধরনের, প্রথমত তারা যেটা করতে সমর্থ হয়েছে সাগর ভাই, যে তাদের আর এখানে বাংলাদেশে এজেন্সির লোক থাকার দরকার নেই। ইন্ডিয়ার সরাসরি ইন্ডিয়ান কোনো এজেন্ট এখানে থাকার দরকার নেই। তারা বাংলাদেশিদেরকেই তৈরি করেছে তাদের কাজগুলো করার জন্য। তাদের লোক কেন বেতন দিবে, এখানে থাকবে থাকবে, ওটার আর দরকার নেই। তারা দে আর সাকসেসফুল টু ক্রিয়েট এ হিউজ নাম্বার অফ দালাল, ইন্ডিয়ান দালাল, যারা মনে করে ইন্ডিয়ায় তাদেরকে ক্ষমতা বসাবে, ইন্ডিয়া যদি তাদের পাশে থাকে তাহলে ইন্ডিয়া সমর্থন ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। এই হুম। ধরনের বয়ান, এই ধরনের কথা, এটা হলো একটা দিক। আরেকটা সাকসেসফুল হলো ইন্ডিয়ার, যে মানুষকে তিনটা জিনিস তাদের ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে: লোভ, হিংসা, অহংকার। লোভ, হিংসা, অহংকার, এই তিনটা জিনিস দুরারোগ্য বেদির মতো আমাদের ভিতর প্রবেশ করেছে। এটার সাথে অসহিষ্ণুতা, অসহিষ্ণুতা। আমি প্রিন্সিপাল সেলিম ভুঁইয়ার কথা শুনতে চাই না, আবার প্রিন্সিপাল সেলিম ভুঁইয়া ভাই ব্যারিস্টার ওমর ফারুকের কথা শুনতে চান না। আমি যেটা বলছি সেটাই ঠিক। এবং আপনাকে যে সম্মান করব, মর্যাদা দিব, আপনার ওপিনিয়ন দিয়েছেন, সেই ওপিনিয়নটাকে আমি বিকৃতভাবে উপস্থাপন করি, যেটা আমি আদৌ বলি নাই। এটা আমার কথা দিয়ে মনে করেন ব্যারিস্টার ওমর ফারুক ভাই বললেন যে হক সাহেব তো অমুকের দালাল, উনি এই কাজটা করেছেন।
এই যে মিথ্যার ছড়াছড়ি, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন এখন বাংলাদেশে সবচেয়ে বেশি চলেছে। আপনি একটা কথা বলেন না, কিন্তু আপনার নামে সেটা তুলে বলা হচ্ছে। আমি একটা বলি না, আমার নামে বলা হচ্ছে। এইভাবে এই দেশের জাতির চরিত্র, মূল্যবোধ নষ্ট করেছে ইন্ডিয়া। সেই পরিস্থিতিটা এখন বিরাজ করছে। দেখুন, বিএনপি জামাত এই দেশের বর্তমানে সবচেয়ে শক্তিশালী দুটো দল। আমাদের ম্যাডাম খালেদা জিয়া এই যে বক্তব্যটা রেখেছেন, এটাই বক্তব্য, বিএনপি বক্তব্য, এটাই বক্তব্য। কেউ যদি বলে বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয়ে যায়, সেই বাঁশ কিন্তু আর বাঁশ থাকে না। এখন সমস্যা হলো, অনেকেই নীতি নির্ধারণের জায়গায় নেই আমরা, কিন্তু আমরা বিএনপির নামে অনেকগুলো কথা বলছি। অথচ বিএনপির সবচেয়ে বিএনপির চেয়ারম্যান আমাদের ম্যাডাম খালেদা জিয়া, একটা হুম জিনিস মনে করতে চাই আমি সবাইকে, সাগর ভাই, বিএনপির স্ট্যান্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি জামাতের ঐক্য এই দেশকে রক্ষা করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিসের একটা হলো সেনাবাহিনীর সম্পৃক্ততা। সেনাবাহিনী ছাড়া এই দেশে কখনো ভালো ইলেকশন হবে না, মনে রাখবেন। সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো দিন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই দেশে কোনো ইলেকশন ভালোভাবে করতে পারবে না। শুধু করিয়েছে কি, তিনটা ইলেকশন পুলিশের মাধ্যমে তারা করিয়েছে, রাতের ভোট। সেখানে কিন্তু সেনাবাহিনীকে রাখা হয় নাই, বিশ্বাস করে নাই। সেনাবাহিনীকে আরো ওটার পেরিমিটারে রাখা হয়েছিল। সেনাবাহিনীকে কোনো সেই পাওয়ারও দেওয়া হয়নি হাসিনা, কেন জানে সেনাবাহিনীর ম্যাক্সিমাম লোক এই সমস্ত চুরি বাটপারি পছন্দ করে না। এখন তাহলে প্রশ্ন এসে দাঁড়ায়, একটা সুষ্ঠু নির্বাচনে কি প্রয়োজন? একটা হলো সরকারের সদিচ্ছা, দুই হুম নাম্বার হলো ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তিন নাম্বার হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য। বিশেষ করে হুম বিএনপি এবং জামাত ইসলামের সম্পর্ক একটা ঐতিহাসিক সম্পর্ক। ম্যাডাম খালেদা জিয়া যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন, এই সম্পর্কটা অটুট ছিল, কোনো বিচ্ছিন্ন হয় নাই, কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয় নাই। একটা পিন পতন সাইলেন্সের মতো তাদের একটা সম্পর্ক ছিল। এবং তাদের মন্ত্রী পরিষদে খুব ভালো ভালো লোক ছিলেন, যারা সরকার গঠন করে একটা ভালো উপহার দিয়েছিলেন। তো সেই জিনিসটা ধ্বংস করার জন্য ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে। বিএনপি জামাতের সম্পর্কটা ধ্বংস করতে পারলে তারা আওয়ামী লীগের মাধ্যমে দেশটাকে অস্থিতিশীল করতে পারবে। আই মাইন্ড ইউ, বিএনপি যেমন একটা বিশাল একটা সংগঠন, সারা দেশব্যাপী তাদের বিস্তারিত তাদের কর্মী বাহিনী আছে, কিন্তু তারা আরেকদিকে আপনি দেখুন, আহ, এই এই সমস্যাটাও দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। যেমন আমি আমার এলাকার কথা বলছি। হুম আমাদের এলাকায় তো এক জমিদার বাবু আছেন। উনি হয়তো বাপ দাদার জমিদারি উনি ওইটা প্রতিষ্ঠা করেছেন। সেই জমিদারি তার, সেই জমিদার ছাড়া ওই এলাকায় কেউ নির্বাচনও করতে পারবে না, রাজনীতিও করতে পারবে না। চাঁদাবাজি তার নিজস্ব একটা রাইট। এই ধরনের কাজ চলছে, আমি নাম বলতে চাই না, এটা প্রত্যেকটা এলাকায় চলছে। এগুলাকে আমি জানি না সালিম ভুঁইয়া ভাই এগুলা খবর রাখেন কিনা। চাঁদাবাজি সমানে ঘরে ঘরে করছে, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা বাসায় নিয়ে দিয়ে আসতে হয় জমিদার বাবুকে। হ্যাঁ, তাদের 14 গোষ্ঠী চোর। এই চোর গুলা যদি আজকে কথা বলতে চাই, দেখুন, এত রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। আবার রক্তটা কেন দেওয়া হয়েছে? আবু সাইদরে কেন দুই হাত তুলে রক্ত দিয়েছেন? দেশটা যাতে আর ফেসিবাদ কায়েম না হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সাম্য, মৈত্রী, ভালোবাসা, পারস্পরিক সম্মানবোধ, এই জিনিসগুলো যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেখানে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, রাজনৈতিক দলগুলো আজকে বলতে পারবেন সেলিম ভুঁইয়া ভাই, 300 আসনে এই আমাদের দল বিএনপি সিদ্ধান্ত এখনো নেয় নাই। এটা তারেক রহমান সাহেব দিবেন, ম্যাডাম খালেদা জিয়া নিবেন, কিন্তু তার আগেই যে লাফালাফি, লম্ফ জম্ফ, পোস্টার লাগিয়ে এলাকায়, এক একটা এলাকায়, আমি শেষ করে দিচ্ছি সাগর ভাই, এক হুম একটা আরেকজনের পোস্টার লাগানোর কোনো জায়গা নেই। আচ্ছা বাপ, ছেলে, মেয়ে, ওয়াইফ, এইভাবে দিয়ে হাজার কোটি টাকা খরচ করে এই পোস্টার লাগাচ্ছে। এই যদি হয় দেশের অবস্থা, ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতায় আরোহণ, আবার থ্রেট দিচ্ছে, তোরা যদি আমাকে অন্য লোকের সাথে কথা বলাস, দেখিস আমি কিন্তু ক্ষমতায় আসতেছি, ক্ষমতায় আসলে খবর আছে। পুলিশকে থ্রেট দিচ্ছে, প্রশাসনকে থ্রেট দিচ্ছে। এই যে করছে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগের চেয়েও কঠিন ভাবে হয়ে যাচ্ছে। কারা করছে, কেন করছে,
সেটা জনগণ দেখছে। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু মেসেজ যদি না দিতে পারি মানুষকে, তাহলে সাগর ভাইয়ের ফেস দ্য পিপল তো এটাই হয়ে যাবে, মানে এটা অবমূল্যায়িত হয়ে যাবে। আমরা সেই ইম্পর্টেন্সটা রাখতে চাই। আমি সবাইকে আহ্বান করব, দেখুন না, আমাদের আগে শেষ দেশ বড় আমরা বলি, মুখের কথাটা কেন বাস্তবে আমরা দেখাতে পারি না? কেন আমরা কুৎসা রটনা করি অন্যের বিরুদ্ধে? কেন আমরা অন্য দলের বিরুদ্ধে কুৎসা রটনা করে আমি কি বড় হয়ে যেতে পারবো? আমি আমারটা বলি যে আমি এটা করব, আমি সেটা করব, আমার দলে কোনো চোর বাটপারের ঠাঁই নাই, চোর নাই। আপনি একটা কথা মনে করেন, যেই দলটা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এমন একজন মানুষ, তার 100 টাকার একটা নোটও তো বের করতে পারেননি তার মৃত্যুর পরে। পাইছেন? কোন খবর আছে সেলিম ভাই? পাইছেন আপনি? সেলিম ভুইয়া ভাই, আমি জানি না। 100 টাকা দেখাইতে পারবেন না ওনার। ওনার একটা শার্ট, একটা প্যান্ট, দুইটা প্যান্ট ছিল, একটা স্যুট পরে এটা নিয়ে বিদেশে যাইতেন আসতেন। এই যে একটা সিম্পল মানুষ। ভালো, এটাই ভালো ছিল ওনার, মানে ওই অন্যদের মতো এগুলি করে আবার মুছে দেওয়া। খালেদা জিয়া, সাইফুল ভাই, হুম। ম্যাডাম খালেদা, উনি ওই রাজনীতি করতেন না, ওনার মতো চিন্তা ভাবনার মানুষ তো আর নাই। হুম। হাসিনা, হিংসুক হাসিনা বের করে দিলেন। এই এত তিনবারের প্রধানমন্ত্রী কোন জায়গায় গিয়ে আশ্রয় নিবেন? ঢাকা শহর কিংবা বিদেশে কোথাও কি আশ্রয় ছিল? ছিল না। মেজর কামরুলের বাসায় গিয়ে আশ্রয় নিলেন ভাড়া নিয়ে। তারপরে তার ছেলে তারেক রহমান, তারেক রহমান বলতে পারবেন তার বিরুদ্ধে 1 কোটি টাকার মামলা কেউ দেখাইতে পারবে ওনার ব্যাংক ব্যালেন্স আছে, কিংবা কোনো জায়গায় ফ্ল্যাট আছে, প্লট আছে, লন্ডনে বাড়ি আছে? দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু বিএনপির চোর বাটপার গুলোর কিন্তু বাড়ি আছে লন্ডনে। বিএনপির চোর বাটপার মন্ত্রী ছিল, তাদের কিন্তু 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। ফকিরের বাচ্চা ছিল, সে কিন্তু 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এদেরকে আগে দল থেকে সাফ করতে হবে। প্রিন্সিপাল সালেম ভুইয়া, এই ব্যাপারে আপনি ভয়েস তোলেন যে অনেস্ট জিয়াউর রহমান ছিলেন, এই জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দলে কোনো অন্যায়, জুলুমকারী, অবৈধ অর্থের মালিক, চাঁদাবাজি, যারা মাদক ব্যবসা করে এলাকার ইয়াং জেনারেশনকে মাদক আসক্ত করে, যাতে তাদের। এপ্রিলের নির্বাচনের ব্যাপারে আপনার জাস্ট এক লাইনে প্লিজ। দেখুন, এপ্রিল না, আমি তো নির্বাচন চাই আগামী 1 মাসের মধ্যে। কেন জানেন? হুম। তখন তখন নির্বাচন তখন আমি এক জি। মাসের ইলেকশন হোক, যখন রাজনৈতিক দলগুলো জনগণের কাছে প্রকাশ করবে যে আমাদের 300 আসনে আমরা এই লোকগুলোকে প্রার্থী দিচ্ছি, হুম। এটা আগে প্রকাশ করবে। আমরা দেখব যে এখানে চোর বাটপার আছে কিনা, অবৈধ অর্থের মালিক আছে কিনা, সত্যি হুম। মানুষগুলো যোগ্য, সৎ, যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক মানুষগুলো আছে কিনা। তখন 1 মাসের মধ্যে নির্বাচন দেয়, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক দলগুলো এই প্রতিশ্রুতি নিয়ে সমাজে সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত তো আমাদের সেই জিনিসটা আমরা বলতে পারি না যে আপনি নির্বাচন দেন অমুক সময় অমুক সময়ে। আগে নির্বাচন, আমি কথা দিই আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাহলে এপ্রিল না, আরো আগে নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশন আগে বলতে হবে। আপনি যে জোরাজোরি করতেছেন, নির্বাচন কমিশন কি প্রস্তুত? নির্বাচন কমিশনের কি ওপিনিয়ন এখন পর্যন্ত নেওয়া হয়েছে? একটা আজ পর্যন্ত কি যারা সংস্কার কমিশন আছেন, আমি আজকেও এক নির্বাচন কমিশনারের সাথে কথা বললাম, উনি বললেন যে স্যার, এখন পর্যন্ত আমাদেরকে ডাকাই হয় নাই, আমাদের ওপিনিয়নই না হয় নাই। আমাদেরও তো কিছু ওপিনিয়ন আছে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে, সেইটাই নেওয়া হলো না। তারপর ধরেন, এই যে যাদের বয়স 18 বছর হবে, সেই ধরনের লোকদের কি ভোটার লিস্ট তৈরি করা হয়েছে? আরে যারা যারা ভুয়া ভোট তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের আমলে 1 কোটি ভোটের উপরে, সেইগুলো কি বাতিল করা হয়েছে? এগুলো না করা পর্যন্ত আপনি কিভাবে নির্বাচন করবেন বলেন? এগুলো করা হোক, এবং এই জি। জিনিসগুলো অত্যাবশ্যকীয় জিনিস, এবং সেটা করা যত দ্রুত করা হবে তত দ্রুত ইলেকশন হোক। ম্যাডাম খালেদা জিয়া যথার্থই বলেছেন যে এইগুলো নিয়ে মাঠে মিছিল মিটিং করা যাবে না, কেননা এখন তো ফেসিস্ট গভর্নমেন্ট নাই। দেখেন ডক্টর ইউনূস জি। ক্ষমতায় এসে জি, আমি আমি বুঝতে পেরেছি, আপনি একদম সর্বশেষ কথাতেই আমি মোটামুটি এই পর্বের ইয়েটাকে শেষ করতে চাই।